অন্য মানে ইমিউনিটি পাওয়ার স্ট্রং হওয়ার জন্যই তো মানে বেশি মানে ডিসফাংশন হওয়ার জন্যই তো অ্যালার্জিটা হচ্ছে। এবার সেটা অ্যালার্জি না, সেটা ইনটলারেন্স, বাট এবার ধরুন খাওয়ার ক্ষেত্রে সেটা আমরা বুঝবো এইভাবে যে সাপোজ একটা খাবার খেলাম, খুব অল্প পরিমাণে সেটা হজম হচ্ছে, বাট বেশি পরিমাণে সেটা হজম হচ্ছে না, যেটা অনেকের ক্ষেত্রে হয় দুধের সমস্যা, সেটা কিন্তু ইনটলারেন্স, অ্যালার্জি নয়। আমরা যে টেস্ট করি সেটার বাদ দিয়েও অনেক কিছু অ্যালার্জেন বা অ্যান্টিজেন থাকে যেগুলো আমাদের পক্ষে টেস্ট করা সম্ভব না। সেটার বিরুদ্ধে তো তাহলে যদি টেস্টই করা সম্ভব নয়, তাহলে আমরা কি করে চিকিৎসা দেবো, তাই না? নমস্কার, সিটিভিএন পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দা। মূলত আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব, অ্যালার্জি, যা আজকালকার দিনে ছোট থেকে বড় প্রায় প্রত্যেকের মধ্যেই দেখা যায়। তবে কেন এই অ্যালার্জির সমস্যা হয় এবং আমাদের কিভাবে দৈনন্দিন জীবনে চললে পরে এই অ্যালার্জি থেকে আমরা দূরে থাকতে পারবো, পাশাপাশি এর কমার চান্সেস কতটা রয়েছে যাদের হাই অ্যালার্জি রয়েছে, আজকে সেই সমস্ত বিষয় আরো বিস্তারিত জানবো। আজ আমাদের সঙ্গে রয়েছে গেস্ট ডক্টর চন্দ্রানী চ্যাটার্জি, MBBS MD চেস্ট মেডিসিন। ডক্টর, অনেক অনেক স্বাগত আপনাকে। প্রথমেই যে প্রশ্ন রাখবো, এই অ্যালার্জি যার জন্য এত ভুগছে চতুর্দিকে সাধারণ মানুষ, কেন হচ্ছে অ্যালার্জি বা এর কারণটা কি, অ্যালার্জিটা কি? অ্যালার্জি হচ্ছে বেসিক্যালি ইমিউন সিস্টেম যখন বেশি কাজ করছে সেইটার ফলাফল অ্যালার্জি। আচ্ছা, মানে ইমিউনিটি সিস্টেম বেশি কাজ করলে অ্যালার্জি। আচ্ছা, মানে এই একটা ধারণা অনেকের মধ্যে শোনা গিয়েছে যে ইমিউনিটি সিস্টেম খুব কম, ইমিউনিটির দিক থেকে খুব উইক, তাই জন্য হয়তো এগুলো অ্যালার্জি হচ্ছে। তার মানে সেটা একদমই ভুল। সেটা একদমই নয়। ইমিউন সিস্টেম বেশি কাজ করুক অথবা কম কাজ করুক, দুটোতেই সমস্যা, কিন্তু পার্টিকুলারলি যখন বেশি কাজ করছে সেটাকে আমরা অ্যালার্জি বলছি। আচ্ছা, আর কি কি কারণ রয়েছে পাশাপাশি? আর কি কোনো কারণ রয়েছে এটা ছাড়া? মেইনলি ওটাই, ইমিউন সিস্টেমের প্রবলেমেই অ্যালার্জি হচ্ছে, কিন্তু তার সিমটমস অনেক কিছু আছে। যেরকম ধরুন চোখ দিয়ে জল পড়া, নাক দিয়ে হাঁচি হওয়া, জল পড়া, ফুসফুসে অ্যাজমা, চামড়ায় অ্যালার্জি, এমনকি কোনো খাবার খেলে অ্যালার্জি, ফুড অ্যালার্জি, বা হচ্ছে কোনো ওষুধ থেকে সমস্যা, ড্রাগ অ্যালার্জি, এগুলো সব তার সিমটমস। তাহলে আমরা ইমিউন সিস্টেমটাকে কি করে স্ট্রং করব? ইমিউন সিস্টেম স্ট্রংই আছে, বাট সেটা ডিসফাংশনাল, মানে ঠিক করে কাজ করতে পারছে না, বেশি কাজ করছে, সেইটার জন্য আর কি অ্যালার্জিটা হচ্ছে। এটা জেনেটিকও হতে পারে বা অ্যাকোয়ার্ডও হতে পারে, মানে অর্থাৎ পরে জীবনকালে সেটা হলো আর কি। তো এটার জন্য যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে পদার্থের বিরুদ্ধে আর কি অ্যালার্জিটা হচ্ছে সেটাকে অ্যাভয়েড করা, প্রপার কনসালটেশন নেওয়া যে সেটা আদৌ অ্যালার্জি নয়, কারণ অ্যালার্জির মতো দেখতে অনেক কিছু এক্সিস্ট করে। যেমন ধরুন যাদের বড় বয়সে অর্থাৎ একটু 30-এর পরে সমস্যা হলো, সেটা কি আদৌ অ্যালার্জি? পার্টিকুলার চামড়ার ক্ষেত্রে সেটা কি কন্ট্যাক্ট ডার্মাটাইটিস? সেটার কি লক্ষণ আলাদা? জিনিসটা আলাদা কমপ্লিটলি। আচ্ছা, কি করে বুঝবো যে সেই ইমিউনিটি পাওয়ার যেটা স্ট্রং হওয়ার কারণে সেই অ্যালার্জি, বা অন্য কারণে অ্যালার্জির কি কি লক্ষণ আলাদা আলাদা, তফাৎ কি? অন্য মানে ইমিউনিটি পাওয়ার স্ট্রং হওয়ার জন্যই তো মানে বেশি মানে ডিসফাংশন হওয়ার জন্যই তো অ্যালার্জিটা হচ্ছে। এবার সেটা অ্যালার্জি না, সেটা ইনটলারেন্স, বাট এবার ধরুন খাওয়ার ক্ষেত্রে সেটা আমরা বুঝবো এইভাবে যে সাপোজ একটা খাবার খেলাম, খুব অল্প পরিমাণে সেটা হজম হচ্ছে, বাট বেশি পরিমাণে সেটা হজম হচ্ছে না, যেটা অনেকের ক্ষেত্রে হয় দুধের সমস্যা, সেটা কিন্তু ইনটলারেন্স, অ্যালার্জি নয়। কিন্তু যদি খুব অল্প পরিমাণেই সে প্রবলেমটা হয়, সেটা বেশি পরিমাণে সাথে সম্পর্ক না থাকে এবং একটা পার্টিকুলার টাইম পিরিয়ডের পরে হয়, তাহলে কিন্তু সেটা অ্যালার্জি। এটা খেয়াল রাখতে হবে। চামড়ার ক্ষেত্রেও কিন্তু সেরকমই। মানে প্রথমে ধরুন একটা কিছু কন্ট্যাক্টে এলো, কিন্তু সেটা প্রায় 2-3 দিন পরে রিয়াকশন হলো, সেটা অ্যাকচুয়ালি অ্যালার্জি, বাট ইমিডিয়েট রিয়াকশন হলো, সেটা অ্যালার্জি নাও হতে পারে, সেটা ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিসও হতে পারে। আচ্ছা, মানে তাহলে সেটা ঠিক হওয়ার রাস্তা আছে? হ্যাঁ, অবশ্যই। কিন্তু অ্যালার্জি ঠিক হওয়ার মানে এটা কি এরকম হতে পারে কোনো বিভিন্ন বয়সের বিভিন্ন রকম সিমটমস বা বিভিন্ন রকম সিমটম সব বয়সেই মোরাললেস একই থাকে? আর যেটা বলছেন যে ঠিক হওয়ার বিষয়, অ্যালার্জি অলমোস্ট প্রায় 70-80% আমরা ঠিক করতে পারি, বাট 100% সেটা কিওর রেট নেই এখন। মানে যেরকম ডায়াবেটিস যেগুলো কন্ট্রোলে রাখে, অ্যালার্জিও কি সেম কন্ট্রোলে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, অ্যালার্জি নির্ধারণ করার জন্য কি কি পরীক্ষা রয়েছে? প্রথমে তো আছে ব্লাড টেস্ট, সেখানে কমপ্লিট ব্লাড কাউন্ট, অ্যাবসলিউট ইওসিনোফিল কাউন্ট, টোটাল সেরাম আইজি, এবং অ্যালার্জির বিরুদ্ধে যেটা পার্টিকুলার টেস্ট, যেরকম ধরুন স্কিন প্রিক টেস্ট, মানে সেটা হিস্ট্রি নিয়ে দেখা হয় যে কিসে কিসে সমস্যা হতে পারে, এবং সেটার বিরুদ্ধে স্কিন প্রিক টেস্ট, চামড়ায় টেস্টিং করা। এবং সেটা ছাড়াও আর কি আমাদের বিভিন্ন টাইপের আছে, যেমন লাংসে যদি প্রবলেম হয়, অ্যাসমা তো অ্যাসমার নিজস্ব টেস্ট, নাকে যদি থাকে অ্যালার্জি গাইনাইটিস, সেটা চেক করা যে কোনো পলিপ আছে কিনা বা টার্মিনেট বড় হয়ে আছে কিনা, এগুলোই মেনলি। আচ্ছা, আমি অনেক ক্ষেত্রে শুনেছি যে একটা থেরাপি রয়েছে, স্লিট থেরাপি, এটা কি অ্যালার্জির ক্ষেত্রে কার্যকর হয়? হ্যাঁ, দুটো টাইপের থেরাপি থাকে, একটা সাবকিউটেনিয়াস ইমিউনোথেরাপি যেটা চামড়ার নিচে নেওয়া হয়,
আর এটা হচ্ছে সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি, স্লিট যেটা বললেন, সেটা হচ্ছে জিভের তলায় নেওয়া হয়। সাবকিউটেনাস ইমিউনোথেরাপিটাই ওয়াইডলি এখনো অবধি চলছে। সাবলিঙ্গুয়ালটা যেটা জিভের তলে, সেটা নিয়ে এখনো রিসার্চ চলছে। এগুলো সবই অ্যালার্জির বিরুদ্ধে চিকিৎসা, এবং এই যে চিকিৎসাটা সেটাতে অলমোস্ট 70% অবধি আমরা কিওর রেট পেতে পারি। আচ্ছা, মানে সেটা তো তাও পুরোপুরি যে কিওর হয়ে যাবে সেরকম কোনো গ্যারান্টি নেই। আমরা যে টেস্ট করি সেটার বাদ দিয়েও অনেক কিছু অ্যালার্জেন বা অ্যান্টিজেন থাকে যেগুলো আমাদের পক্ষে টেস্ট করা সম্ভব না। সেটার বিরুদ্ধে তো তাহলে যদি টেস্টই করা সম্ভব নয়, তাহলে আমরা কি করে চিকিৎসা দেবো, তাই না? সেই জন্য ফুললি 100% কিউরেবল না। কিন্তু এই স্লিট বা স্কিট যেটা সুবিধা হচ্ছে যে যদি ধরুন আপনার ডাস্টের প্রবলেম আছে, ডাস্টের বিরুদ্ধে আপনি চিকিৎসা নিচ্ছেন, সেটা কিন্তু কিছুটা হলেও আপনার অন্য যদি কোনো সমস্যা থাকে মানে ধরুন ফুডে, সেটার বিরুদ্ধেও কিন্তু ক্রস রিঅ্যাক্টিভিটি মানে ক্রস ইমিউনিটি দেবে। মানে এইটা চিকিৎসা নিলে অন্য যদি কোনো এক্সট্রা অ্যালার্জি থাকে সেটাও কিন্তু অনেকটা কমে যাবে। তো এটা একটা বড় অ্যাডভান্টেজ। আচ্ছা, অনেকের থাকে যে রোদে বেরোলে খুব হাঁচি হয়, সেটাও তো অ্যালার্জির নিশ্চয়ই একটা পার্ট। হ্যাঁ, সেটা হচ্ছে হিটের প্রবলেম থাকে, অনেকের কোল্ডের প্রবলেম থাকে। সেগুলো মেইনলি হয় যে আর্টিকেরিয়া ফর্মে, মানে চামড়া অ্যালার্জি হিসেবে জিনিসটা প্রেজেন্ট করে। এগুলো সমস্ত বিভিন্ন অ্যালার্জিরই পার্ট। তাহলে আমরা প্রাথমিকভাবে কি করব? সেই বিষয়গুলোকে অ্যাভয়েড করব? সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের আগে দেখতে হবে যে সেটা আদৌ অ্যালার্জি না সেটা অন্য কিছু। আরো অনেক রিয়াকশন হয় যেটা অ্যালার্জির মতো প্রেজেন্ট করে, যেমন বললাম যে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, এটা একটা। আর এছাড়াও হয় অনেকের ধরুন থাইরয়েডের সমস্যা আছে, কিন্তু সেটা প্রপারলি কন্ট্রোল নয়, সেটা থেকে ইচিং হচ্ছে। সব অনেকে ভাবতে পারেন যে ওটা অ্যালার্জি হচ্ছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি অ্যালার্জি নয়, এটা থাইরয়েড আনকন্ট্রোল হওয়ার জন্য। তো প্রপার একজন যিনি এক্সপিরিয়েন্স অ্যালার্গোলজিস্ট, ওনাকে দেখিয়ে জিনিসটা ডায়াগনোসিস করে তারপর যদি ডায়াগনোসিস হয় যে সেটা হচ্ছে অ্যালার্জি, সেটাকে যতটা সম্ভব অ্যাভয়েড করা, অ্যান্টিহিস্টামিনিক নেওয়া, অর্থাৎ চিকিৎসার প্রাথমিক নেওয়া। এছাড়া হচ্ছে সাবলিঙ্গুয়াল বা সাবকিউটেনাস ইমিউনোথেরাপি, উনি যেটা ভালো বুঝবেন সেই হিসাবে। আচ্ছা, সিজনাল ওয়াইজ কি অ্যালার্জির কোনো আলাদা আলাদা রূপ ভাগ রয়েছে? আলাদা আলাদা রূপ বলতে মেইনলি এটা নাকের ক্ষেত্রে, মানে অ্যালার্জি রাইনাইটিসের ক্ষেত্রে বেশি দেখা যায় যে যখনই সিজন চেঞ্জ হচ্ছে তখনই হাঁচি বা নাকে জল পড়া বা নাক বন্ধ হয়ে যাওয়া সিমটম নিয়ে প্রেজেন্ট করছে। এটা অ্যাজমার ক্ষেত্রেও দেখা যায়, মানে ফুসফুসের যে অ্যালার্জিটা। এগুলোই হচ্ছে মেইনলি সিজনাল। তাহলে আমরা প্রপার ট্রিটমেন্টটা কি বুঝবো, যাতে আমরা মানে এই সমস্ত যে সমস্যাগুলো যেগুলো হয় না, হাঁচি কাশি যা কিছু অ্যালার্জির জন্য যেগুলো হয়, ডাস্ট অ্যালার্জি, কি করে আমরা এগুলোকে একটু খানিকটা দূরে রাখতে পারবো? ফার্স্টে অ্যাওয়ারনেস যে আমার এই সমস্যাটা আছে। দ্বিতীয়ত হচ্ছে নিয়মিত আপনার ডক্টরের কাছে চেক আপে যাওয়া, উনি যেটা অ্যাডভাইস করবেন সেই হিসেবে ফলো করা। যদি ডাস্টের প্রবলেম হয় প্রপার মাস্ক ইউজ করা। দেন যে বিছানাটা আপনি শুচ্ছেন সেটার বালিশ আর যে তোষক, সেগুলোকে উইকলি একবার করে রোদে দেওয়া। তোষক, বেড কভার, যে বিভিন্ন যে বেড কভারগুলো আছে সেগুলোকে রোদে দেওয়া, ঘরের মধ্যে সানলাইট দেওয়া, এবং সাবকিউটেনাস বা সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি, অ্যান্টিহিস্টামিনিক যদি আপনার অ্যাসমা হয়, যদি ইনহেলার প্রয়োজন হয় সেই ইনহেলারটা প্রপারলি ইউজ করা। যদি চামড়ার প্রবলেম থাকে তো তাহলে সেই যদি কোনো সাপোজ অনেকের থাকে যে সুতিতে প্রবলেম বা সিনথেটিক কোনো কাপড়ের প্রবলেম, সেই টাইপের মেটেরিয়ালকে অ্যাভয়েড করা। এগুলো করলে আমরা অনেকটাই মানে এটা থেকে মুক্তি পেতে পারি। আচ্ছা, আর যখন মানে এগুলো তো আমরা দূরে রাখতে পারবো এই সমস্ত কিছু মেনটেন করলে, পাশাপাশি যখন হয়ে গেছে অলরেডি সেই সিমটমস গুলো আমার মধ্যে দেখা দিচ্ছে, সেই সময় আমরা কি করব? মানে কোনো বাড়িতে কিছু ঘরোয়া কিছু? একদম, যদি কম থাকে তাহলে যেটা অ্যান্টিহিস্টামিনিক যে ট্যাবলেট গুলো পাওয়া যায়, আর ধরুন লিভোসেট্রিজিন, বিলাস্ট্রিন, এই যে জাতীয় ওষুধগুলো, সেগুলোকে সঙ্গে সঙ্গে একটা করে নিয়ে নেওয়া। যদি তাতে না কমে তাহলে একটু পাওয়ারফুল ওষুধ নেওয়া। অনেক কেসে হয় যে এগুলোতেও কমছে না, সেক্ষেত্রে আমাদের শর্ট কোর্স একটা স্টেরয়েড নিতে হতে পারে, তাহলে সেটা কমে যাবে। এবং কমার পরে যাতে এটা ফার্দার না হয় সেই হিসাবে ইভ্যালুয়েট করে ট্রিটমেন্ট নেওয়া। এই যে লিভোসেট্রিজিন, যে সমস্ত মেডিসিনের কথা বলে, এগুলোতে কি কোনো রকম সাইড এফেক্টস হতে পারে যদি খুব নেওয়া হয়? কারণ এই যে যাদের অ্যালার্জির প্রবলেম দেখা যায় বারংবার দুদিন পর পর তাদের এই সমস্যা ঘুরে ফিরে আসতে থাকে। লিভোসেট্রিজিনটা অনেকটা পুরনো মলিকিউল, তো তার হচ্ছে ব্রেনে পেনিট্রেশন ভালো আছে, তো সেটার জন্য ঘুম পাওয়া বা একটু মাথা ঝিমঝিম করে সিমটমস গুলো আছে, এরকমও বলতে শোনা গেছে অনেকে। কিন্তু বিলাস্ট্রিন বা আপনার যেটা ডেসলোরেটিডিন, এগুলো হচ্ছে অনেক অ্যাডভান্সড মলিকিউল, এগুলোতে সিমটমগুলো হয় না। আরেকটা যেটা ইম্পর্টেন্ট, যে যাদের ধরুন অ্যাসমা থাকে প্রায় বিলাস্ট্রিন, মন্টেলিউকাস বা লিভোসেট্রিজিন, মন্টেলিউকাস এগুলো দেওয়া হয়। মন্টেলিউকাসটার কিন্তু নিজস্ব সাইড এফেক্ট আছে। এটা হচ্ছে অনেকদিন যদি ইউজ করা যায় নিউরোসাইকিয়াট্রিক কিছু সিমটম কজ করতে পারে। মানে ধরুন অনেকে ডিপ্রেশনে ভুগতে পারে, কেউ স্কিজোফ্রেনিয়া হয়ে যেতে পারে, কেউ হচ্ছে খুব বেশি মানে সাইকোসিস হয়ে যেতে পারে, এইসব সমস্যাগুলো হতে পারে। তো মন্টেলিউকাস লং টার্ম নেওয়ার আগে অবশ্যই নিজের ডাক্তারকে দেখিয়ে নেওয়াটাই ভালো। তাহলে প্রাথমিকভাবে মোটামুটি কোন ওষুধটা বা কি করলে আমরা খানিকটা? বিলাস্ট্রিন, লিভোসেট্রিজিন, এই টাইপের ওষুধগুলো নিলেই প্রাথমিকভাবে কমে যাবে। যদি জান যে ঘুম অতটা পাবেন না, আপনাকে ড্রাইভ করতে হবে বা কাজ করতে হবে, বিলাস্ট্রিন বা ডেসলোরেটিডিন বেটার মলিকিউল।
আর পুরোনো দিকের মলিকুলের মধ্যে সেট্রিজিন বা লিনোসেট্রিজিনও ভালো। একদম খুব সংক্ষেপে আমি জানতে চাইবো দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন, যাতে তারা মানে নিজেদের জীবনে মানে কিছু স্বাভাবিক জীবনযাপন যেরকমটা আমরা করি তার মাঝে কি কি চেঞ্জেস আনলে পরে খানিকটা অ্যালার্জি থেকে আমরা দূরে থাকতে পারবো, যারা অলরেডি অ্যালার্জি পেশেন্ট। তাদের কি অ্যালার্জি আছে তার উপর নির্ভর করবে। যদি ডাস্ট অ্যালার্জি থাকে, বেডশিট বেড কভার উইকলি একবার বা দুবার ধোয়া, রোদ যাতে সঠিকভাবে রুমের মধ্যে আসে। দেন সবকিছু যেটার মধ্যে শুচ্ছেন বেডিং গুলো হচ্ছে রোদের মধ্যে দেওয়া, এটা মাস্ক ব্যবহার করা। যাদের অ্যাসমার প্রবলেম আছে এবং অ্যালার্জি রাইনাইটিসও আছে, খুব স্ট্রং ফিউমস বা স্মেলের থেকে একটু দূরে থাকা। অ্যাজমা হলে তার ইনহেলার প্রপারলি ইউজ করা। যদি চামড়ার প্রবলেম থাকে, যে জিনিসগুলোতে প্রবলেম হচ্ছে সেই টাইপের ক্লোদিং অ্যাভয়েড করা। যদি ফুড ইনটলারেন্স থাকে, যে ফুডগুলোর প্রবলেম আছে সেটা 6 মান্থস অ্যাভয়েড করে তারপর একটা ফুড ডায়েরি মেনটেন করা, যে কিসে কিসে সমস্যা হচ্ছে এবং 6 মান্থস পরে গ্র্যাজুয়ালি রিইন্ট্রোডিউস করা। যদি কোনো ড্রাগে প্রবলেম থাকে তাহলে সেটা লাইফ লং অ্যাভয়েড করা, যদি সেটা খুব এসেনশিয়াল না হয়। বেশ, এভাবে করা যেতে পারে। আশা করি আমরা বুঝতে পারলাম আজকের এপিসোড থেকে যে কি কি বিষয়ে আমাদের অ্যালার্জি হতে পারে এবং হলে পরে আমাদের কি কি অ্যাভয়েড করা উচিত। আজকের এপিসোড আশা করি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমার জন্য তাই। পাশাপাশি ডক্টরকে অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ আপনাদেরকেও। নমস্কার।